রাতে আমার পাশে শুয়ে আমার স্ত্রী মিতু বলল, একটা কথা বলি মনসুর, রাখবা না তো আবার?" আমি মৃদু হেসে বললাম, "তোমার কোনো কথায় কখন আমি রাগ করেছি মিতু?" মিতু বলল, "তা করনি, কিন্তু এই কথা শোনার পর রাখতে পারো।" "না, আমি রাখবো না, বলো।" মৃত্যু এবার আমার হাতটা তার মুঠোয় নিয়ে ধরল, তারপর আমার কোলে মাথা এনে বলল, "মা তো আমাদের এখানে অনেক দিন ধরেই আছেন, এখন তিনি তোমার অন্য ভাইদের ঘরেও থাকুক না কদিন।" আমি মিতুর কথার কোনো জবাব দিলাম না। মিতু এবার বলল, "না, বলছি, মার প্রতি তোমার যেমন কর্তব্য আছে ওদেরও তো আছে, তাই না? তো ওদের কর্তব্য পালন করতে দিচ্ছ না কেন তুমি? মা ওদের ওখানে থাকতে পছন্দ করে না, আর ওরাও মাকে অ্যাভয়েড করে। এটা কোন ধরনের কথা? মা কি ছোট মানুষ? আর তুমিও কি কোটিপতি? যা উপার্জন করছো সব মার ওষুধপত্রই শেষ করে দিচ্ছ। আমাদের কি ফিউচার নাই নাকি?" মিতুর কথা শুনে আমার প্রচণ্ড রাগ পায়, তবুও চুপ করে থাকি। মিতু এবার আমার হাত ধরে শক্ত করে নাড়া দেয়, বলে, "আর কতদিন এভাবে মেনিমুখ হয়ে থাকবে? মায়ের ওষুধের খরচা মেটাতে গিয়ে পরে বাজার সদাই করতে হয় বাকিতে। বউকে ভালো একটা শাড়িও কিনে দিতে পারো না। আবার সন্তান নেওয়ারও নাম নেই। সন্তান নিলে খরচা বাড়বে, মার চিকিৎসার সমস্যা হবে। অতই যখন মা মা করবে তখন বিয়ে করেছিলে কেন আমায়? শুধু আমি বলেই আজ পর্যন্ত তোমার ঘরে আছি। অন্য কোনো মেয়ে হলে মা ছেলের মুখে থুতু মেরে কবেই চলে যেত।" কথাগুলো বলে রাগে কাঁপতে লাগলো মিতু। আমি জানি ওর কথাগুলো অনেকটা রাগ আর অনেকটা অভিমান থেকেই। আমার দোষ, তাকে সন্তান দিচ্ছি না, ভালো শাড়ি দিচ্ছি না, কিন্তু এটাও তো সত্য, আমার মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া। যেভাবেই হোক মায়ের চিকিৎসা করিয়ে যেতে হবে। আমার অন্য ভাইগুলো মার পেছনে খরচ করতে হবে বলে বৌদির কথায় কেটে পড়েছে সেই শুরুতেই। কিন্তু আমি কেটে পড়তে পারিনি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমাদের তিন ভাইকে নিয়ে মায়ের সংগ্রামটা। বাবা আমাদের তিন ভাইকে ছোট ছোট রেখে মারা যান, আর মা তখন অন্যের বাড়িতে কাজ করে করে আমাদের বড় করে তুলেছেন, পড়াশোনা করিয়েছেন। তার কারণেই আমরা আজ সম্মানের সাথে বেঁচে আছি, পৃথিবীর আলো দেখেছি। সেই মাকে ছেড়ে আমি চলে যাই কিভাবে? আমি মিতুকে বললাম, "মিতু, তুমি আমায় ছেড়ে চলে গেলেও মাকে আমি ছাড়তে পারবো না, সরি।" মিতু বলল, "তোমার যেহেতু মার প্রতি অত ভক্তি, তাহলে মা নিয়েই তুমি থাকো, আমি যাচ্ছি।" এ বলে মিতু আমায় ধাক্কা দিয়ে সরিয়ে আমার কোল থেকে তার মাথা তুলে নেয়। তারপর তার যত কাপড় চোপড় আছে সব প্যাক করে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি কিছু বলি না, চুপ হয়ে শুধু দেখি। রাতে মা আমায় ডাকেন। তিনি তো অসুস্থ, চোখে দেখেন না, কানে কম শোনেন, শরীরের নানা রোগ, টিবিও আছে, টানা কাশেন। মা আমায় ডেকে কাছে নিয়ে আমার মুখে তার তুলতুলে হাত বুলিয়ে দেন আর বলেন, "বাজান, বৌমা চলে গেল কেন রে?" আমি বলি, "মা, ওর এখানে ভালো লাগে না, তাই চলে গেছে। ও না থাকলেই ভালো।" "না রে মনসুর, না, বৌমার মনে অনেক দুঃখ। আমার পেছনে আর পয়সা খরচ করিস না বাজান। আমার তো এমনিতেই মরার সময় ঘনাইয়া আসতেছে। চিকিৎসা করাইলেও মরবো, না করাইলেও মরবো। এর চেয়ে বৌমার দিকে নজর দে, তার কথা শোন। সে যা বলে তা মাইনা নে।" মার কথা শুনে আমার চোখ ভিজে ওঠে জলে। মাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদে উঠি আর বলি, "ও মা, মাগো, সারাটা জীবন তুমি শুধু দুঃখই করে গেলে। আমাদের সুখে রাখার জন্য এখনো সব কিছু সয়ে যেতে পারো তুমি।" মাও কাঁদেন, কিন্তু তার শারীরিক দুর্বলতার জন্য সেই কান্নার শব্দ হয়ে আকাশ বাতাস কাঁপাতে পারে না। কিন্তু তার চোখের জল, সেই জলের দিকে তাকালেই বুকটা ধুক করে ওঠে। এই জলের ভার যে অহুদ পাহাড়ের চেয়েও বেশি। রাতে মিতুর মা ফোন দেয় আমায়, বলেন, "বাবা, সব কিছু আবেগ দিয়ে হয় না। মা তো আর তোমার একার না, আরও দুই ভাই আছে তোমার। তারা না দেখলে তুমি একা দেখবা কেন তোমার মারে?" আমি তার কথা শুনেও চুপ হয়ে থাকি, উত্তর করি না। মিতুর মা আমায় চুপ করে থাকতে দেখে বলেন, "মিতুরে কিভাবে তুমি পাঠিয়ে দিতে পারলা? তুমি কি ভাবছো মিতুর তুমি ছাড়া অন্য কোনো গতি নাই?" "না বাবা, এটা ভাইবো না। মিতুর চেহারা সুরত কম না, পড়াশোনা আছে, বাপের অর্থবিত্ত আছে। তারে ইচ্ছে করলে আজকেই আমি আরেক বিয়ে দিতে পারি, কিন্তু দিতেছি না। এইসব ঝামেলায় না যাওয়া ভালো। মনসুর, তুমি রাতে চিন্তা করো, ভেবে দেখো কি করবা।"
আমি চুপচাপ এপাশ থেকে ফোন কেটে দেই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে ভাবতে থাকি, পৃথিবীতে আদৌ কোনো ভালো মানুষ আছে তো? সারা রাত আমার ঘুম হয় না। জলে জলে চোখ কেমন ঝাপসা হয়ে আসে। বারংবার কেবল মনে হতে থাকে মায়ের সেই সংগ্রামের কথা। আমার ছোট ভাই ইশতিয়াক তখন 5 বছরের মানুষ। ইশতিয়াকের পেটে ব্যথা শুরু হয়েছে গভীর রাতে। ব্যথায় সে চিৎকার করে কাঁদছে। আম্মা তখন ভীষণ বিপদে পড়েছেন। এই অত রাতে আমায় ঘুম থেকে ডেকে তুললেন তিনি। তারপর বললেন, মনসুর, তুই হারিকেন লইয়া আমার আগে আগে হাঁটবি, আর আমি সেই আলোতে ইশতিয়াকের কোলে লইয়া হাঁটব। আমার মা সেদিন হাঁটতে হাঁটতে 3 মাইল পথ পাড়ি দিয়ে বাজারে গেলেন, কিন্তু কোনো দোকান তখন আর খোলা নাই। বাজারের পাহারাদারের কাছে গেলেন ডাক্তারের বাড়ির ঠিকানা জোগাড় করতে। সেই ডাক্তার বলল, আসেন, আপনারে আমি লইয়া যাই। আম্মা সরল মনে বললেন, আচ্ছা। কিন্তু তিনি তো আর জানতেন না পাহারাদার তাকে ভুল পথ দেখিয়ে বনের দিকে নিয়ে যাবে। ইশতিয়াক পেটের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আম্মার কাঁধের উপর হেলে পড়েছে ততক্ষণে। আম্মা কান্না ভেজা গলায় বলেন, আরেকটু বাজান, আরেকটু। ঠিক এই সময় আমার হাত থেকে হারিকেনটা নিয়ে কোনো একটা গাছের সাথে আঘাত করে সেই হারিকেন ভেঙে ফেলল পাহারাদার। তারপর দেখি চারদিকে ঘুটঘুটে আঁধার। সেই আঁধারে শুধু আমার মায়ের তীব্র আর্তনাদ শুনতে পেলাম। 8 বছর বয়সের ছেলে আমি, না বুঝলেও অনেক কিছু বুঝি। আমার মা কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, মুখে ওই ওষুধ চেপে ধরেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার কিছু করার আগেই আম্মা ওই ওষুধটার কাছ থেকে কিভাবে যেন ছুটে গেলেন। তারপর ইশতিয়াককে কোলে তুলে অন্ধকারের ভেতর দৌড়াতে লাগলেন। আমিও আম্মার পেছনে দৌড়াতে লাগলাম, আর আমাদের পেছনে ওই বাজারের পাহারাদার। সেদিন দৌড়াতে দৌড়াতে আমরা যখন বাড়ি পর্যন্ত পৌঁছি, তখন মসজিদের ফজরের আজান হয়। আমার চোখে তখন রাজ্যের ঘুম। আমি ঘুমিয়ে যাই, কিন্তু আম্মা ঘুমান না। ক্লান্ত ইশতিয়াককে কোলে নিয়ে আবার বাজার যান, ডাক্তার দেখান, তারপর ফিরে আসেন বাড়িতে। ইশতিয়াকের পেটের ব্যথা কমার আগে ঘুম তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত আম্মা ছুঁয়ে দেখেননি। সেই জন্মদাত্রী মাকে আমি কি করে ভুলে যেতে পারি? ইশতিয়াক স্বার্থপর হতে পারে, কিন্তু আমি তা পারবো না। মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেশত, কিংবা বেহেশত না থাকলেই বা কি, মা নিজেই তো আটটি বেহেশত। সকালবেলা বিছানা ছেড়ে উঠে চুলোতে গিয়ে ভাত চড়াই, তরকারি কুটে নিজেই রান্না করি। তারপর আম্মার কাছে প্লেট ভর্তি ভাত তরকারি নিয়ে যাই। ভাত মাখিয়ে আম্মার মুখে তুলে দেই। আম্মা মুখে ভাত নিয়ে চোখ মোছেন, তারপর ভেজা গলায় বলেন, মনসুর, বউকে ফিরাইয়া আন বাপ। আমি আস্তে করে বলি, আম্মা, ও নিজেই আসবে একদিন। শুধু মিতু না, আপনার ছোট ছেলে ইশতিয়াক আর তার স্ত্রীও ফিরে আসবে। আম্মা আমার মুখের দিকে তাকান, কিছুই বোধহয় বুঝতে পারেন না তিনি। আম্মাকে খাইয়ে দাইয়ে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর অফিস যাই। অফিস যাওয়ার পথে মিতুর মা ফোন করে আবার। আমি রিসিভ করি। মিতুর মা বলেন, কিছু ভেবেছো বাবা? জি ভেবেছি। কি ভেবেছো? আমার মাকে যদি মিতু টলারেট করতে পারে, তবেই কেবল আমি তাকে ফিরে আসতে বলবো, অন্যথায় তার না আসাই ভালো। এটাই কি তোমার লাস্ট কথা? শুধু লাস্ট না, ফাইনাল কথা। আমার মা আমার কাছে অমূল্য ধন। আমি এই ধন নষ্ট করতে পারবো না। তুমি কিন্তু আবেগে পড়ে এসব বলেছ। দেখো, তোমার ভাই ইশতিয়াক তো আছে, সে 6 মাস রাখুক তোমার মাকে, বাকি 6 মাস তুমি রাখো। ইশতিয়াক আম্মাকে তার কাছে রাখতে চায় না, ওর স্ত্রীর সমস্যা। তোমার স্ত্রীরও তো সমস্যা, তুমি তাহলে রাখবে কেন? আম্মা, আমি অফিসে এসে গেছি, এখন রাখছি, পরে কথা বলবো বলে ফোন রেখে দেই। তারপর অফিসে এসে টেবিলের সামনে বসে থেকে আবার ভাবি, এই পৃথিবীর মানুষগুলো দেখতে আসলে কেমন। রাতে অফিস থেকে বের হতেই আবার ফোন করেন মিতুর মা। তার ফোন কেটে দিতে চেয়েও আমি কাটতে পারিনি। মনে হলো বড়দের সাথে এমন করাটা বেয়াদবি। তাই আমি ফোন রিসিভ করে বললাম, আম্মা, কি বলতে চান বলুন। সব তো আগেই বলেছি, তুমি একটা কাজ করো, তোমার পাড়ার মানুষদের নিয়ে একটা বৈঠক করো, ওখানে তোমার ভাইকেও ডাকো। তারপর মুরব্বীদের বলো তারা যেন তোমার মাকে
ওর ভাগেও ফেলেন। 6 মাস তুমি পালবে আর 6 মাস তোমার ভাই। আম্মা, কেউ যদি ইচ্ছে করে মায়ের ভরণ পোষণ করতে না চায় তাহলে তো তাকে জোর করে লাভ নাই। তাহলে কি তুমিই শুধু তোমার পায়ে কুড়ুল দিবে, নিজের সবকিছু শেষ করে ফেলবে বুড়ো মায়ের চিকিৎসার জন্য? মিতুর মায়ের কথা শুনে আমার ভীষণ রাগ পায়, তবুও আমি হাসি, ব্যঙ্গাত্মক হাসি হেসে বলি, আম্মা কি বোকা আপনি! নিজের ব্যস্ত অর্জনের জন্য যে মানুষ তার ধন সম্পদ খরচ করে, সে কি নিজের পায়ে কুড়াল দেয় না সফলতা অর্জন করেও? ওপাশ থেকে মিতুর মা খানিক সময় চুপ থাকেন, তারপর বলেন, বুঝেছি, তোমায় বলে আর লাভ নেই। এখন থেকে তুমি তোমার পথ দেখবে আর মিতু মিতুর পথ। বলেও কিন্তু তুমি মিতু কিংবা আমার নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করবে না। আমি বললাম, ঠিক আছে। কিন্তু মাঝরাতে আবার ফোন দেয় মিতু, বলে, সংসারটা নষ্ট করে দিচ্ছ তুমি। সংসার তুমি আর তোমার মা নষ্ট করে দিচ্ছ। আমি বুঝতে পারি না পৃথিবীর শাশুড়িগুলো এত খারাপ কেন যে। আমার মাকে তুমি খারাপ বলছো না? শুধু খারাপ বলছি না, আরো বলবো, তোমার মা একটা ডাইনির মতো সব শয়তানি বুদ্ধি দিয়ে বেড়ায় মেয়ে আর মেয়ের জামাইকে। আমি তোমার জিহ্বা ছিঁড়ে টেনে ফেলবো। আমি হাসি হেসে বলি, ডাইনির ঘর থেকে ডাইনিই হয়। ডাইনিরা জিহ্বা কেন মানুষের গলায় কাটতে পারে। তুমি কিন্তু বেশি কথা বলছো। বেশি কথা আমি বলছি না, তোমরা বলছো। তোমাদের ফোনের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। মিতু বলে, ঠিক আছে, এই ফোন কাটছি। লাজের মেয়ে হলে আর কখনো তোকে ফোন দিব না আমি। মিতু ফোন কেটে দেয়। আমি ফোন বিছানায় রেখে দিয়ে হাসি। সকালবেলা আবার মিতুর মায়ের ফোন। আমি বলি, আপনি না বললেন আর কোনো যোগাযোগ থাকবে না আমার সাথে আপনাদের, তাহলে আবার ফোন দিচ্ছেন কেন? তুমি নাকি আমায় মন্দ কথা বলেছ। উচিত কথা বলেছি, আপনি মন্দ ভাবলে আমি দুঃখিত। 2 টাকার চাকরির জন্য খুব বড় মনে করো নিজেকে? না, মায়ের পায়ের নিচ থেকে এখনো সরে যায়নি বলে গর্ব করি, বড় মনে করি নিজেকে। তুমি জানো, এক্ষুনি পুলিশ দিয়ে তোমায় ধরিয়ে নিয়ে যেতে পারি। কেন? অপরাধ কি আমার? আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ দিচ্ছ তুমি, মেরে তক্তা বানিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছ। যদি এটা বলি থানায় গিয়ে, তখন জানো তোমার কি হবে? আমি হা হা করে হেসে উঠি, তারপর হাসি শেষ করে বলি, আপনার ছেলেটা বিয়ে কবে জানি? যে সময়ে থাক, তোমায় বলতে হবে নাকি? তুমি কে আমার? আমার ছেলে আগামী সপ্তাহে বিয়ে করবে। শত শত রাস্তার কুকুর এসে সেই বিয়ে খাবে, কিন্তু তুমি খেতে পারবে না। আমি তখন ভীষণ শব্দ করে হেসে উঠি, তারপর হাসি শেষ করে বলি, কুকুরের বিয়ে শাদিতে তো কুকুররাই আসবে। ওপাশ থেকে মিতুর মা তখন হয়তো আমায় বকা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে আমি সেই সুযোগ না দিয়ে ফোন কেটে দিলাম। 3 দিন কেটে গেল, এখন আর খারাপ লাগে না। মনে হয় ওই সব ছোট মনের মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। একা থেকে মায়ের সেবার নিবিষ্ট হলাম, আপন মনে মার সেবা করলাম। এটাই তো আমার পুণ্যের পথ। এই সব কিছু ভাবছিলাম অফিসে বসে থেকে। তখন হঠাৎ আমার ডিপার্টমেন্টের দপ্তরে এসে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমি অবাক হয়ে বললাম, কে সে? নাম কি তার? দপ্তরে ব্যস্ত পায়ে চলে যেতে যেতে বলল, স্যার, আপনি দেখা করলেই চিনবেন। আপনার সাথে তার নাকি জরুরি দেখা করার প্রয়োজন। আমি আরও অবাক হলাম। সাধারণত কেউ আমার সাথে অফিসে দেখা করতে আসে না, তবে কে এলো হঠাৎ আমার সাথে দেখা করতে? আর তার জরুরি কাজটাই বা কি আমার সাথে? ইশতিয়াক এসেছে আমার সাথে দেখা করতে। কতদিন পর ইশতিয়াককে আমি দেখেছি। আরও 3 বছর আগে সে তার স্ত্রীকে নিয়ে বাসা ছেড়ে চলে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে। এখানে থাকবে না। আম্মাকে নাকি তার স্ত্রী সহ্য হতো না, তাই সে চলে গিয়েছিল। তারপর আর যোগাযোগ নেই আমার সাথে, এমনকি ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছিল ও। আমায় দেখেই ইশতিয়াক চেয়ার থেকে উঠে আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে বললাম, কি রে, কি হয়েছে ইশতিয়াক? এমন করে কাঁদছিস কেন? ইশতিয়াক কাঁদতে কাঁদতে বলল, বিন্দুর ক্যান্সার হয়ে গেছে। আমি চমকে উঠে কাঁপা কাঁপা গলায় বললাম, কি বললি ইশতিয়াক? বিন্দুর কি হয়েছে?
ভাইয়া, বিন্দুকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন। বিন্দুর মা কিছুদিন চিকিৎসা করিয়েছে, এখন তার ভাইয়েরা তার মাকে নিষেধ করে দিয়েছে আর যেন টাকা না খরচ করে বিন্দুর পিছনে। ওর বড় ভাই বলেছে, বোন বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো তাকে চিকিৎসার লালন পালনের দায়িত্ব আমাদের না, দায়িত্ব তার হাজবেন্ডের। আমি কি করব এখন ভাইয়া? এত টাকা কোথায় পাবো? বিন্দুর ভাবিদের কাছে অসহ্য লাগে এখন আমাদের, মনে হয় আমরা তাদের কাছে বোঝা হয়ে আছি। আমার শাশুড়ি আজ কেঁদে কেটে বললেন, বাবা, কোনো উপায় বের করো, মেয়েটাকে বাঁচাও। বিন্দু আজ সকালে হঠাৎ বলল, আমি মনে হয় আর বাঁচব না, টানা দুঃস্বপ্ন দেখছি, আমার জীবনে অনেক ভুল আছে, তোমার মাকে অবহেলা করে আমি খুব বড় ভুল করেছি, তোমার ভাইয়ের কাছ থেকে তোমায় সরিয়ে এনেছি আমি আর আমার মা চক্রান্ত করে, এই জন্য শাস্তি পাচ্ছি, আমি কঠিন শাস্তি পাচ্ছি। আমি ওনাদের কাছে ক্ষমা চাইতে চাই, প্লিজ আমাকে তুমি ওনাদের কাছে নিয়ে যাও একবার। ইশতিয়াকের মুখ থেকে কথাগুলো শুনে আমার বিশ্বাস হচ্ছে না। আমি কিংবা আম্মা, আমরা কেউই চাইনি ইশতিয়াক কিংবা তার স্ত্রী কোনো কঠিন বিপদে পড়ুক। ইশতিয়াক তো ছোট, ও ভুল করতেই পারে। আমার আশায় ছিলাম ও তার ভুল ভেঙে স্ত্রীকে সাথে করে নিয়ে একদিন আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আমরা এমনভাবে তাদের ফেরা চাইনি। আমার চোখ আর বাধা মানছে না, টপ টপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে গালের উপর। সেই জল আমি মুছলাম না, ইশতিয়াককে শক্ত করে বুকের সাথে জাপটে ধরলাম। তারপর কান্না ভেজা গলায় কাঁপতে কাঁপতে বললাম, বিন্দুর কিচ্ছু হবে না, প্রয়োজনে ভিটে মাটি বেচে দিয়ে ওর চিকিৎসা করাবো আমি, দেখিস ও সুস্থ হয়ে যাবে ভাই, আগের মতো হয়ে যাবে বিন্দু। ইশতিয়াক আমার দিকে তাকায়, তার চোখ লাল টকটকে, মুখটা কেমন অসহায়ের মতো। তাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। খুব কান্না পায় ওর জন্য, খুব খুব কান্না পায়। বিন্দুকে নিয়ে পরদিন ফিরে আসে ইশতিয়াক। বিন্দুর সুন্দর মুখটা কেমন ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালি জমেছে, শরীরটা শুকিয়ে পাটকাঠি হয়ে গেছে। কি মায়া যে হয় ওকে দেখলে, ইচ্ছে করে চিৎকার করে কেঁদে উঠতে। তো কোনো আপন বোন নেই। ইশতিয়াক যখন বিন্দুকে বউ করে ঘরে আনলো তখন থেকেই আমি বোন ভাবতাম, এই বোনটার কিছু হলে আমি বাঁচব কি করে। বিন্দু এসেই আম্মার পায়ে পড়ে যায়, ডুকরে কেঁদে ওঠে, ক্ষমা চায়। আম্মাও কেঁদে ওঠেন ছোট্ট বাচ্চাদের মতো। বিন্দুর মাথায় তিনি তার নরম হাত বুলিয়ে দিতে দিতে বলেন, ভয় করো না গো মা, আল্লাহ তোমায় সুস্থ কইরা দিবেন। ইশতিয়াক এসে আম্মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে আর বলে, আম্মা, আম্মা গো, তুমি আমারে মাফ করে দাও। আম্মা তার ভেজা গলায় বলেন, বাজান, তুই যে ফিরে আইসস এটাই আমার শান্তি, তোর উপরে আমার কোনো রাগ গোসা নাই। তারপর বিন্দু আমার কাছে এসে মাপ চায়, আমি ওর মাথায় তখন হাত বুলিয়ে দেই আর শান্ত গলায় বলি, তোকে আমি সুস্থ করে তুলবো বিন্দু, প্রয়োজনে সব কিছু শেষ করে দিব, তবুও তোকে সুস্থ করে তুলবো। বিন্দু সুস্থ হতে পারেনি আর, বাড়ি জমি ভিটে মাটি কিছুই বিক্রি করার প্রয়োজন হয়নি। আমাদের বাড়িতে ফিরে আসার মাত্র দুদিন পরেই রাতে হঠাৎ করে তার অসুখ বেড়ে যায়। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকি, কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় বিন্দু। ইশতিয়াক কাঁদে, আমি কাঁদি, আম্মা কাঁদেন, চিৎকার করে আমরা কাঁদি। আমাদের কান্নার শব্দ আকাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। আমরা সেই প্রতিধ্বনি শুনে আরও জোরে জোরে কাঁদতে থাকি। 1 বছর পরের কথা, মিতুর সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু হঠাৎ এক রাতে সে ফোন করে আমার নম্বরে, গভীর রাতে। আমি ঘুম ভেঙে উঠে ওর নম্বর দেখে ভীষণভাবে চমকে উঠি। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ পাই। আমি জিজ্ঞেস করি, কি হলো মিতু, কি হয়েছে তোমার? মিতু কান্না ভেজা গলায় বলে, আজকে ভাইয়া আমাকে আর মাকে বাসা থেকে বের করে দিয়েছে। ভাইয়া এখন ভাবির কথায় সব করছে। শুরুতে ভাবি খুব ভালো ছিল, কিন্তু এখন তার আসল রূপ দেখাচ্ছে। ওর কথা শুনে আমার খুব দুঃখ হলো। আমি সৌম্য গলায় বললাম, মিতু, তোমরা এখন কোথায় আছো? আমাদের চাচার বাসায়। টেনশন করো না, আগামীকাল আমি এসে তোমায় নিয়ে যাব। পরদিন সকালবেলা আম্মার কাছে বলে আমি মিতুকে আনতে গেলাম। মিতু আমায় দেখে
আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা আমায় মাফ করবেন তো? আমি হেসে বললাম, মায়েরা কখনো রাগ করে থাকতে পারে না। তারপর আমি মিতুর মাকে বললাম, আম্মা আপনিও দ্রুত রেডি হন। মিতুর মা চমকে উঠে বলল, আমি কেন রেডি হব বাবা? কারণ আপনিও আমাদের বাড়িতে যাবেন। এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। মিতুর মা আমার কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, বাবা আমায় মাফ করে দাও তুমি। আসলে স্বার্থপর হয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এতদিন ভুলের ভিতর ছিলাম। মিতুর মায়ের কথা শুনে আমি তাকালাম তার দিকে, তারপর মিতুর মুখের দিকে, তারপর মনে মনে আরও অনেকগুলো মুখ কল্পনা করলাম, আমার, আম্মার, ইশতিয়াক আর বিন্দুর। তারপর মনে মনে বললাম, আসলে মানুষ দেখতে কেমন। তো আজকে এই গল্পের এখানেই সমাপ্তি হোক। ও হ্যাঁ, কেমন লাগলো গল্পটা মন্তব্য করবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।